গল্পটি শুরু হয় একটি ভয়ঙ্কর দৃশ্য দিয়ে, যেখানে ভয়ঙ্কর ক্রিয়েচারেরা একটি বিশাল পাহাড়ের উঁচু চূড়া ছিঁড়ে খুঁড়ে এগিয়ে আসছিল। মুহূর্তের মধ্যে তারা নিচে থাকা একটি অসহায় পরিবারের দিকে এগিয়ে আসছিল। সেই ভয়ঙ্কর ক্রিয়েচারদের এগিয়ে আসতে দেখে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। তাদের শেষ ভরসা ছিল কাছের একটি সুরক্ষিত বাংকার, কিন্তু দুর্ভাগ্যবশত বাংকারটির ভারী লোহার দরজাটি ভেতর থেকে তালা দেওয়া ছিল। বাইরে দাঁড়িয়ে থাকা লোকেরা আতঙ্কে দরজা জোরে জোরে ধাক্কা দিচ্ছিল, কিন্তু ভেতরে সম্পূর্ণ নীরবে বসে থাকা লোকেরা ক্যামেরায় তাদের যন্ত্রণা ছটফট করতে দেখছিল, যেন তারাই নিজেদের এই বিপদে ঠেলে দিয়েছে। ইতোমধ্যে একদল ক্ষুধার্ত ও হিংস্র দানব দ্রুত গতিতে তাদের দিকে এগিয়ে আসছিল। এই সমস্ত মানুষের হাতে পালানোর জন্য খুবই কম সময় ছিল। পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে উঠেছিল যে যদি কয়েক মুহূর্তের মধ্যে বাংকারটি দরজা না খোলে তাহলে তারা কেউই বাঁচতে পারবে না। ইতোমধ্যে একটি মেয়ে সেখানে একটি লোহার রড খুঁজে পায়। মৃত্যুকে সামনে ঝুলতে দেখে ডেভিড বুঝতে পারলো যে তাকে নিজেই কিছু করতে হবে, তাই সে তার পরিবার বাঁচাতে যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল। কিন্তু তারপর হঠাৎই বাংকারের দরজা খুলে গেল। সবাই কোনো মতে বাংকারের ভেতরে ঢুকতে পারলো। ভাগ্যক্রমে তারা সেই দানবের হাত থেকে রক্ষা পেল, কিন্তু তারা জানতো না যে এই দানবগুলো শুধু সেই পাহাড়ে সীমাবদ্ধ ছিল না, বরং পুরো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং এখন এই সমস্ত মানুষ ফাঁদে পড়তে যাচ্ছিল। এরপর গল্পটি আমাদেরকে 15 বছর পেছনে নিয়ে যায়, যেখানে আমরা একটি ভূতাত্ত্বিক কোম্পানির কিছু লোককে মাটির গভীরে খনন করতে দেখি। কোম্পানির লোকেরা প্রায় 10,000 মিটার গভীর পর্যন্ত খনন করছিল। যখন তারা খনন কার্যের একেবারে নিচে পৌঁছায় তখন তারা কন্ট্রোল রুম থেকে কম্পিউটার স্ক্রিনে একটি অদ্ভুত ত্রুটি লক্ষ্য করতে পারে। ঠিক সেই মুহূর্তে তারা কিছু ভয়ঙ্কর কালো ছায়া দেখতে পায়, যা থেকে সেখানে থাকা প্রত্যেকটা মানুষ ভয় পেয়ে যায়। প্রথমে সবাই ভাবছিল যে ড্রিলটি একটি বড় পাথরে আঘাত করেছে, তাই সমস্ত ইঞ্জিনিয়াররা যন্ত্রটি আবারও গভীরে পাঠানোর সিদ্ধান্ত নেয়। ড্রিলটি আরও 600 মিটার নিচে গেল, কিন্তু মাত্র কয়েক মুহূর্ত পরে তাদের যন্ত্রটি হঠাৎ তলে আটকে গেল। তারা ভাবলো যে হয়তো একটি বড় পাথর আবার যন্ত্রটিকে আঘাত করেছে। যখন তারা সেই জিনিসটিকে আবারও দেখতে চায় তখন তারা ভয়ে সবাই শিউরে উঠল, কারণ তারা ক্যামেরায় কিছু অদ্ভুত দানব দেখতে পেয়েছিল যা আগে কোথাও দেখা যায়নি। আর মাটির এত নিচে কোনো প্রাণীও থাকার কথা নয়। সেই ভয়ঙ্কর ক্রিয়েচার দেখে মুহূর্তের মধ্যে সমস্ত কর্মচারীরা ভয় পেয়ে যায়। অবশেষে সত্যটা জানার জন্য একজন কর্মচারী বাইরে বেরিয়ে আসে। ধীরে ধীরে ড্রিল মেশিনের দিকে এগিয়ে যেতে শুরু করে। সে ড্রিল মেশিনের কাছে পৌঁছানোর আগেই হঠাৎ ভয়ঙ্কর কিছু একটা তাকে আক্রমণ করে এবং সেখানে তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। এদিকে অফিসে উপস্থিত লোকজন আকাশের দিকে তাকিয়ে জ্ঞান হারিয়ে ফেললো। তাদের মাথার উপরে অগণিত বিশাল উড়ন্ত দানবের এক ঝাঁক ইতিমধ্যে শহরের কোনায় কোনায় পৌঁছে গেছে। এরা ছিল এক নতুন ধরনের ক্রিয়েচার যা আগে কখনোই দেখা যায়নি। যেখানে মাটি খোলা হচ্ছিল সেখানে সেই ক্রিয়েচারগুলো ক্রমাগত বেরিয়ে আসতে শুরু করে। সব ভয়ঙ্কর ক্রিয়েচারেরা একের পর এক এগিয়ে আসতে লাগলো। কিছু দানব এতটাই শক্তিশালী ছিল যে তারা মানুষকে জীবন্ত আকাশে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। ধীরে ধীরে ক্রিয়েচারেরা পৃথিবীর প্রতিটি প্রান্তে পৌঁছে যায়। পৃথিবীর সমস্ত শহরগুলো এই সকল প্রাণীতে ভরে গেল। সব ক্রিয়েচারেরা সর্বত্র জায়গায় তাণ্ডব চালাতে লাগলো। সব দানবেরা মানুষের উপর শিকার করছিল। কয়েক মুহূর্তের মধ্যেই পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল যে সেই ক্রিয়েচার দ্বারা গোটা শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হলো। পুরো বিশ্ব ভয় আর ধ্বংসের কবলে পড়লো। মানব ইতিহাসে এমন ভয়াবহ বিপর্যয় আগে কখনো দেখা যায়নি। তাড়াতাড়ি পালাও, ওরা এসে গেছে, তাড়াতাড়ি পালাও, ওরা এখানে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠলো যে প্রতিটি দেশ তাদের পুরো সেনাবাহিনী মোতায়েন করলো। এমনকি সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্রগুলো সেই দানবের পিছনে মারলো, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো আক্রমণই তাদের উপরে কোনো প্রভাব ফেললো না। কিছুক্ষণের মধ্যেই এমনকি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সরকারগুলো আত্মসমর্পণ করতে বাধ্য হলো। সবাই অনুভব করলো যে সম্ভবত এই মানবজাতির সেই যুদ্ধ। ধীরে ধীরে বিশ্বের দুর্ভোগ আরো বাড়তে লাগলো, কারণ কমার পরিবর্তে সেই ভয়ঙ্কর দানবের সংখ্যা আরো বাড়তে লাগলো। এমনকি সব দেশের সরকারগুলো হাল ছেড়ে দিল। কিন্তু তারপর হঠাৎ 12 ঘন্টার মধ্যে সব ক্রিয়েচারগুলো একে একে সেই একই স্থানে বা একই বিশাল গর্তের মধ্যে ফিরে গেল, যেখান থেকে তারা বের হয়ে এসেছিল। অল্প সময়ের মধ্যেই সব দানবগুলো পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গেল। কিন্তু 12 ঘন্টার মধ্যে পৃথিবীতে তারা যে সকল কর্মকাণ্ড করে গিয়েছিল, যে ক্ষতি করে গিয়েছিল, তা ছিল এক দুঃস্বপ্নের মতো। যখন এই ঘটনাটি তদন্ত করা হয় এক অদ্ভুত ব্যাপার সামনে এলো। জানা গেল যে যেদিন মাটি খোঁড়া হয়েছিল সেই দিনই ছিল একটি সূর্যগ্রহণ। কিন্তু বিজ্ঞানীরা বিশ্বাস করতো যে এই সকল ক্রিয়েচারগুলো শুধুমাত্র সূর্যগ্রহণের সময় এই গর্ত দিয়ে বের হবে এবং সূর্যগ্রহণ শেষ হওয়ার পরপরই তারা আবার সেই গর্তে ফিরে গিয়েছিল। সমস্ত ক্রিয়েচার সেই গর্তে প্রবেশ করার সাথে সাথেই সরকারগুলো তাৎক্ষণিক ব্যবস্থা নিল এবং সেই বিশাল গর্তটি চিরতরে বন্ধ করে দিল। সময় ধীরে ধীরে কাটছিল। মানুষ তাদের জীবন পুনর্গঠন করতে শুরু করলো এবং ধীরে ধীরে সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো মলিন হতে শুরু করলো। দেখতে দেখতে 15 বছর কেটে গেল এবং সেই দিন থেকে সেই দানবগুলো আর কখনো সেই গর্ত থেকে বেরিয়ে আসেনি। সেই একই খনন স্থানে যেখানে সেই দানবগুলো প্রথমে দেখা গিয়েছিল, কিছু সেনা সদস্য আবার
আবারও অদ্ভুত শব্দ শুনতে পেল সেখানে। প্রথমে তারা ভেবেছিল এটা হয়তো কোনো ড্রিল মেশিনের শব্দ, কিন্তু তারা আরো কাছ থেকে পরীক্ষা করতে যেয়ে বুঝলো মাটি থেকে বারবার আসা শব্দটি কোনো ড্রিল মেশিনের শব্দ নয়, বরং সেই একই দানবের যারা 15 বছর আগে পৃথিবীতে তাণ্ডব চালিয়েছিল এবং এখন তারা আবার আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছে। অন্যদিকে আমরা একজন মানুষকে দেখতে পাই, তার নাম ডেভিড। তার ছেলের টিমের সাথে ঘুমিয়ে আছে। হঠাৎ সে একটি ফোন পায়। সেই ফোনে তার বন্ধু আতঙ্কিত হয়ে তাকে বলে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে বেরিয়ে যেতে, সময় ফুরিয়ে আসছে, কারণ ধ্বংসযজ্ঞ আবার শুরু হতে চলেছে, কারণ আরেকটি সূর্যগ্রহণ আসন্ন। এই খবর শুনে ডেভিড হতবাক হয়ে গেল। তার বন্ধু তাকে যত তাড়াতাড়ি সম্ভব তার বাংকারে পৌঁছানোর জন্য তাগাদা দিল। এদিকে যখন সে টিভির দিকে তাকালো, দেখলো প্রতিটি চ্যানেলই একটানা একই খবর দেখাচ্ছে, বিপদ খুব কাছে, কারণ আগের মতোই সমস্ত মহাসাগরের সমস্ত মাছ আবার মারা গেছে। এটাই ছিল সে ভয়ঙ্কর দানবদের ফিরে আসার ইঙ্গিত। খবরটা শুনে ডেভিডের গায়ের লোম দাঁড়িয়ে গেল। এদিকে ডেভিডের স্ত্রী লোরা, সে তার দ্বিতীয় স্বামীর সাথে থাকছিল। তাকেও একটি বড় বিপদের ব্যাপারে বারবার সতর্ক করা হচ্ছিল। সে সাথে সাথে তার ছেলেকে একটি নিরাপদ বাংকারে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং সূর্যগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত তারা সবাই সেখানে থাকবে, কারণ ওই ভয়ঙ্কর দানবদের হাত থেকে বেঁচে থাকার জন্য ওটাই ছিল একমাত্র জায়গা। কিন্তু ডেভিড যখন তার ছেলেকে আনতে যায়, তার ঘরে যে দেখে সে সেখানে নাই। সে আসলে তার বন্ধু লিসার সাথে পার্কে ছিল। তারা নিরাপদে বাড়ি পৌঁছানোর আগেই হঠাৎ আকাশটা সব পাখির তীব্র চিৎকারে মুখরিত হয়ে উঠল। কোনো ভয়ঙ্কর বিপদের ভয়ে সব পাখি দ্রুত পালাতে শুরু করলো। এটা স্পষ্ট ছিল যে 15 বছর আগের সেই একই বিপর্যয় আবার ঘটতে চলেছে। পাখিদের যন্ত্রণায় আর্তনাদ শুনে সবাই যেন ভয় পেয়ে গেল। পুরো শহরটা বিশৃঙ্খল হয়ে পড়লো। সবাই প্রাণ বাঁচাতে নিজেদের বাড়ি থেকে বাংকারে পালাতে শুরু করলো। এদিকে ডেভিড তার ছেলেকে খুঁজতে খুঁজতে হাইওয়েতে পৌঁছালো। গাড়ি থেকে নামতে সে তার সামনের দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। সব পাখি চিৎকার করতে করতে প্রাণপণে দৌড়াচ্ছিল, যেন কোনো বড় বিপর্যয় ঘটতে চলেছে। এত বড় পাখির ঝাঁক দেখে তার বুক ধড়ফড় করতে লাগলো। এদিকে লরা ও তার স্বামী যখন সব পাখিকে আতঙ্কে দৌড়াতে দেখলো, তারাও এক মুহূর্ত দেরি না করে আশ্রয়ের দিকে ছুটলো। এদিকে সারা শহর জুড়ে মানুষ আতঙ্কে এখানে ওখানে ছুটছিল। গরিবদের অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছিল। কেবল ধরিনাই আশ্রয় খুঁজে নিতে পেরেছিল, আর বাকি সবাই নিজেদের জীবন বাঁচাতে ব্যস্ত ছিল। এদিকে খন্ন স্থানের পরিস্থিতি আরো খারাপ হতে শুরু করলো। সূর্যগ্রহণের তখনও আরো 10 মিনিট বাকি রয়েছে। এরপর সেখানে হঠাৎই একটি দানবকে দেখা গেল। ক্রিয়েচারটি এতটাই ভয়ঙ্কর ছিল যে খননস্থানের লোকজন দেখে ভয় পেয়ে গিয়েছিল। ক্রিয়েচারটি সেখানের একজনকে হত্যা করলো। সেনাবাহিনী তার দিয়ে গুলি চালাতে শুরু করলো, কিন্তু গুলিগুলো নিষ্ক্রিয় ছিল। সেটা তার কিছুই করতে পারছিল না। শহরের বিশৃঙ্খলার মধ্যে ডেভিড তার ছেলেকে খুঁজে পেল। তারা সবাই এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে গেল। অনেক কষ্টের পর পুরো পরিবার অবশেষে আশ্রয়স্থলে পৌঁছালো, কিন্তু সেখানে তাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছিল। আশ্রয়স্থলে গেটে দাঁড়িয়ে থাকা প্রহরীরা স্পষ্ট জানিয়ে দিল যে এখানে লোকজন ভর্তি হয়ে গেছে, আর কেউই ঢুকতে পারবে না। যার যার ব্যবস্থা তাকেই করতে হবে। এই কথা শুনে সবাই হতবাক হয়ে গেল, কিন্তু ডেভিড তার সন্তানদের জীবনে বাঁচানোর জন্য ঝুঁকি নিতে চাইছিল না। এজন্য ডেভিড তার বন্ধুর বাড়ির দিকে রওনা হলো, যেখানে তারা অত্যন্ত শান্তিতে থাকতে পারত, কারণ সেই বাংকারটি এখান থেকে অনেক দূরে একটি মরুভূমি এলাকায়। তাই পুরো পরিবার অবিলম্বে বাংকারটির দিকে রওনা হলো। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে পৌঁছানোর পর সামনে পুরো রাস্তা গাড়িটা ঠাসা ছিল। এখন তারা সামনেও যেতে পারছিল না, পেছনেও না। তারা চলে যাওয়ার আগেই হঠাৎ প্রচন্ড কম্পনে মাটি কাঁপতে শুরু করলো। সেই দানবগুলো সত্যি আবার জেগে উঠেছে। সূর্যগ্রহণের সাথে সাথে আকাশ হঠাৎ অন্ধকার হয়ে গেল। যখন সূর্যগ্রহণের প্রভাব দেখা দিতে শুরু করলো, তখন সেই ভয়ঙ্কর দানবেরা মাটির গভীর থেকে বেরোতে শুরু করলো। সব দানব আবার পৃথিবীতে নেমে এলো। মুহূর্তের মধ্যেই আকাশ সেই ভয়ঙ্কর প্রাণীতে ভরে গেল। ধীরে ধীরে আলো কমে গেল এবং পুরো শহর জুড়ে এক ভয়ঙ্কর ছায়া নেমে এলো। চারিদিকে মানুষ প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করলো, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। মৃত্যু যখন তার সামনে ঘনিয়ে এলো, ডেভিড অন্য একটি পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিল, যা তাকে সে আরো দ্রুত বাংকারে পৌঁছাতে পারত। কিন্তু সেই মুহূর্তে লরার স্বামী তাকে গাড়ি চালাতে দিতে অস্বীকার জানায় এবং বলে, আমি নিজেই গাড়ি চালিয়ে অন্য আশ্রয়স্থলে যাব। কিন্তু ডেভিড জানতো যে যদি তারা সেই আশ্রয়স্থলে যায় তাহলে কয়েক ঘন্টা লেগে যাবে, আর ততক্ষণে ওই রাক্ষসেরা পুরো শহরটাকে ধ্বংস করে দিবে। তাই সে নিজেই গাড়ি চালাতে চেয়েছিল, কিন্তু সেখান থেকেই লরার স্বামী তাকে গাড়ি চালাতে দিতে বারণ করলো। তারা রওনা হওয়ার আগেই হঠাৎ একটি রাক্ষস লরার স্বামীর উপর ঝাঁপিয়ে পড়লো এবং তাকে জীবন্ত আকাশে উড়িয়ে নিয়ে গেল। এই দৃশ্য দেখে সবাই আটকে উঠলো, সবার গা শিউরে গেল। এক মুহূর্ত নষ্ট না করে ডেভিড গাড়ি চালাতে শুরু করলো। সে দ্রুত গতিতে গাড়ি চালাতে শুরু করলো। পেছন থেকে সব রাক্ষসেরা অন্ধের মতো লোকজনকে আক্রমণ করতে শুরু করলো। ভাগ্যক্রমে ডেভিড গাড়ি চালিয়ে শুকনো নদীর তলদেশ ধরে এগিয়ে যেতে শুরু করলো, কিন্তু তারপর একটি দানব তাকে
তাকে তাড়া করতে শুরু করলো। হঠাৎ একটি জায়গায় থেমে গেল। মনে হচ্ছিল যেন সামনে আরো একটি ভয়ঙ্কর বিপদ ওত পেতে আসে, যেটা সে নিজেও এড়িয়ে যেতে চায়। তাই সবাই দ্রুত গতিতে সামনের দিকে এগোতে থাকলো, কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। শহর ছাড়ার সময় তাদের গাড়ি জ্বালানি প্রায় শেষ হয়ে আসছিল। জ্বালানি শেষ হয়ে গেল, তাদের গাড়িটা মাঝপথে বিকল হয়ে যায় এবং দানবগুলো এই সুযোগে তাদের শেষ করে দিতে পারত। কিন্তু ভাগ্যক্রমে কিছু দূর যাওয়ার পরেই ডেভিড সামনে পার করা কিছু পরিত্যক্ত গাড়ি দেখতে পেল। সে সঙ্গে সঙ্গে ব্রেক করে ধীরে ধীরে গাড়িগুলোর দিকে এগোতে শুরু করলো। সেখানে পৌঁছে যা দেখলো তা দেখে তার শরীর শিউরে উঠল। প্রথম গাড়িটার কাছে যেতে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে সে আতঙ্কিত হয়ে গেল, কারণ দানবগুলো ভেতরে মানুষগুলোকে জীবিত রাখেনি। অনেক খোঁজাখুঁজির পরে সে একটা ব্যবহারযোগ্য গাড়ি খুঁজে পেল। সে সঙ্গে সঙ্গে তাতে উঠে পড়লো, কিন্তু ঠিক সেই মুহূর্তে হঠাৎ একটা হাত তার কাঁধে এসে পড়লো। তার বুক ধড়ফড় করতে লাগলো, কারণ সে জানতো না কি বিপদ তার জন্য অপেক্ষা করছে। যেই সে পিছনে ফিরলো, সে দেখলো একজন বৃদ্ধ লোক। তিনি সঙ্গে সঙ্গে সামনের দিকে ইশারা করলেন। ডেভিড যখন দেখলেন, সে দেখলো একটি ভয়ঙ্কর দৈত্য। দৈত্যটি একটি মানুষকে ছিঁড়ে খাচ্ছে, কিন্তু আসল বিপদ তখনও আসেনি। হঠাৎ একটি দৈত্য ধীরে ধীরে তাদের দিকে এগোতে শুরু করলো। দেখতে কোনো এক ভয়ঙ্কর পশুর মতো লাগছিল। সেটিকে কাছে আসতে দেখে ডেভিড এবং বৃদ্ধ লোকটি সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেললো। যদি তারা সামান্যতম শব্দও করতো, দৈত্যটা তাদের ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতো। কিন্তু তাদের সৌভাগ্যবশত দৈত্যটা গাড়ির খুব কাছাকাছি এলেও তাদেরকে দেখতে পায়নি এবং অন্য একটি গাড়ির কাছে শুয়ে থাকা একজন মানুষকে ছিঁড়ে খেতে শুরু করলো। এখন ডেভিডের অপেক্ষা করার সময় ছিল না। যে কোনো মূল্যে তাকে তার পরিবারের কাছে ফিরতে হবে। সে সঙ্গে সঙ্গে গাড়ি চালাতে শুরু করলো এবং ধীরে ধীরে তার নিজের গাড়ির কাছে গাড়িটি নিয়ে গেল। সুযোগ বুঝে সে তার পরিবারকে গাড়িতে উঠতে বলল, কিন্তু গাড়ির দরজা খোলার সাথে সাথেই দৈত্যটার চোখ সরাসরি তাদের উপরে পড়লো। সবাই ভাবলো যে এখন তাদের মৃত্যু নিশ্চিত, কিন্তু তারপর সেই বৃদ্ধ লোকটি গাড়ি থেকে নেমে এসে তার হাতে থাকা একটি অদ্ভুত বস্তু দৈত্যটার দিকে ছুটতে শুরু করলো। সুযোগ বুঝে সবাই অন্য একটি গাড়িতে উঠে পড়লো, কিন্তু তারপর এমন কিছু ঘটলো যা কেউ কল্পনাও করতে পারেনি। হঠাৎ ক্রেসারটি বৃদ্ধ লোকটির উপর ঝাঁপিয়ে পড়লো এবং তাকে সেখানে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললো। চোখের সামনে এমন ভয়ানক দৃশ্য দেখে ডেভিড দ্রুত গাড়ি চালাতে শুরু করলো এবং সবাই ভয়ে আতঙ্কে ছিটকে উঠলো। এদিকে একটি সূর্যগ্রহণও আকাশে পুরোপুরি অন্ধকার করে দিয়েছিল এবং তারপর যা সবাই ভয় পাচ্ছিল তাই ঘটলো। অগণিত ভয়ঙ্কর দৈত্য মাটি থেকে বের হতে শুরু করলো। সমস্ত দৈত্য দ্রুত পুরো শহরের দিকে এগোতে শুরু করলো। মুহূর্তের মধ্যে মানুষ শিকার হতে আবার শুরু হয়ে গেল। সারা বিশ্বের অনেক শহর চিৎকার এবং বিশৃঙ্খলায় ভরে গেল। ইতিমধ্যে ডেভিড মরুভূমির পাহাড়ের অবস্থিত সে সুরক্ষিত বাংকারটিতে পৌঁছাতে সক্ষম হয়, যেখানে তার বন্ধু রবার্ট থাকতো। কিন্তু তারা বাংকারের দরজার কাছে যেতেই দেখলো দরজাটি শক্ত করে তালা দেওয়া। মনে হচ্ছিল যেন কেউ ইচ্ছা করে ভেতর থেকে তালা দিয়ে রেখেছে। ডেভিড দরজার ক্রমাগত ধাক্কা দিচ্ছিল, কিন্তু ভেতরের থেকে কোনো সাড়া এলো না। ডেভিডের উদ্বেগ আরো বেড়ে গেল, কিন্তু আসল সত্যিটা হলো তার বন্ধু ভেতরে একা ছিল না। এক অচেনা ব্যক্তি তাকে বন্দুকের মুখে জিম্মি করে রেখেছিল। সে কোনোভাবে বাংকারের দরজা খুলতে চাইছিল না, কিন্তু বাইরের কোলাহল এক নতুন সমস্যা ডেকে এনেছিল। ডেভিড এবং তার পরিবারের কণ্ঠস্বর এতটাই জোরালো ছিল যে ধরে থাকা দানবগুলো সেই শব্দ শুনতে পেয়েছিল। পাহাড়ের গা চিরে তাদের দিকে এগিয়ে আসতে শুরু করলো। এই দানবগুলোকে এগিয়ে আসতে দেখে সবাই ভয় পেয়ে গেল। সবার গা ঠান্ডা হয়ে গেল। ডেভিড বাংকারের দরজা ক্রমাগত ধাক্কা দিতে থাকলো, কিন্তু ভেতরে থেকে কোনো নড়াচড়া ছিল না। ক্রেসারগুলো তাদের কাছে পৌঁছানোর আগেই ঠিক পরের মুহূর্তেই টিমের বন্ধু ডেভিডের হাতে তুলে দিল একটি লোহার রডটা হাতে পাওয়ার মাত্রই ডেভিড দরজায় ক্রমাগত আঘাত করতে লাগলো। ভেতরে থাকা দরজাটা না খোলাই তারা বুঝতে পারলো যে পালানো অসম্ভব। তাই ডেভিড নিচেই দানবের সাথে লড়াই করার জন্য প্রস্তুত নিচ্ছিল। কিন্তু ঠিক শেষ মুহূর্তে দরজাটা খুলে গেল। এক মুহূর্ত দেরি না করে সবাই ভেতরে ছুটে গেল। ভেতরে ঢোকা মাত্রই বাইরে থেকে দানবগুলো দরজার সামনে সজোরে আঘাত করতে লাগলো, কিন্তু দরজাটা খুব মজবুত ছিল, তাই তাদের জীবন রক্ষা পেল। ভেতরে ঢোকার পর ডেভিড ও বাকিরা স্বস্তির নিঃশ্বাস ফেললো। তারপর ডেভিড হঠাৎ লক্ষ্য করলো ঘরের এক কোণে এক অচেনা লোক বসে আছে, যাকে দেখতে একজন সাধারণ মানুষ বলে মনে হচ্ছিল না। আসলে সে ছিল একজন সৈনিক। তার স্থির দৃষ্টি দেখে ডেভিড আরো বড় কোনো বিপদের আভাস পেল। ডেভিড সঙ্গে সঙ্গে বুঝতে পারলো যে এই বাংকারের ভিতরে কিছু একটা ঠিক নেই, বরং হয়তো এই লোক যে কিনে এতক্ষণ ধরে দরজাটা বন্ধ রেখেছিল। কিন্তু প্রশ্ন ছিল, লোকটা আসলে কে আর কেনই বা সবাইকে এতক্ষণ ধরে বাইরে আটকে রেখেছিল? ডেভিডের বন্ধু পরে জানালো যে সে তার বন্ধু ছেলে এবং সে এই জায়গাটা অনেক আগে থেকেই চিনত, তাই সেও এখানে এসেছিল নিজের জীবন বাঁচাতে। কিন্তু ডেভিড তার কথা ঠিক হজম করতে পারছিল না। সে বারবার অচেনা
লোকটার দিকে তাকাতে লাগলো। লোকটার মুখে এমন একটা ভাব ছিল যে যা তাকে শান্তিতে বসতে দিচ্ছিল না। ডেভিডের বন্ধু বারবার তার মন অন্যদিকে ফেরানোর চেষ্টা করছিল, কিন্তু ডেভিডের মুখ দেখে মনে হচ্ছিল সে বিপদটা আগে থেকে আঁচ করে ফেলেছে। বাইরের মৃত্যু ঘনিয়ে আসছিল আর ভেতরে উদ্বেগ বাড়ছিল। তারপর হঠাৎ সেই অচেনা সৈনিকটির কথা বলে উঠল। প্রথমে সবাই ভেবেছিল সে হয়তো পালানোর কোনো পরিকল্পনা ফাঁস করে দিবে, কিন্তু তার কথাগুলো ছিল সম্পূর্ণ ভিন্ন। সে বলল যে সূর্যগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত পৃথিবীর কোনো স্থানই নিরাপদ নয়। সে বলল 15 বছর আগে যখন প্রথম এই বিপর্যয় ঘটে তখন সে ড্রিলিং সাইটে ছিল, সেখান থেকে সবকিছু শুরু। সে ব্যাখ্যা করলো যে সে তার চোখের সামনে শুধু কয়েক ডজন নয় 2000 মানুষকে মরতে দেখেছে। একের পর এক মানুষ দানবের শিকারে পরিণত হচ্ছিল এবং অল্প সময়ের মধ্যে পুরো ঘাঁটিটা একটি কষাখানাতে পরিণত হয়েছিল। তারপর সে ব্যাখ্যা করলো কিভাবে সে নিজে এই সমস্ত ধ্বংসযজ্ঞ সত্ত্বেও বেঁচে গিয়েছিল। তার ভাষ্যমতে দৌড়ানোর সময় সে লবণে ভরা এক গর্তে পড়ে গিয়েছিল এবং আশ্চর্যজনকভাবে দানবগুলো তার কাছেও ঘেঁষতে পারেনি। যখন সে তার গল্পটি বলছিল ডেভিড রবার্টকে দেখতে পেল। সে তার দিকে একটি ছুরি তাক করেছিল। ডেভিড সাথে সাথে বুঝতে পারলো যে কিছু একটা গোলমাল আছে, তাই এক মুহূর্ত দেরি না করে ডেভিড ছুরিটা তুলে নিল। সৈনিকটা হেসে সবাইকে বলল যে সব ক্লান্ত মানুষের বিশ্রাম নেওয়া উচিত এবং সে সারা রাত জেগে পাহারা দিবে, আর কারো চিন্তার কোনো কারণ নেই। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করলো না। ভয় তাদের কুরে কুরে খেতে লাগলো, কারণ যদি তারা এক মুহূর্তের জন্য তন্দ্রাচ্ছন্ন হয়ে যায় তাদের জীবন বাঁচানো অসম্ভব হয়ে পড়বে। তাই ডেভিডের বন্ধু হেসে বলল এখন অনেক রাত বাকি আছে, চলো সবাই মিলে একটা খেলা খেলি। এটা একটা সাধারণ ব্যাপার ছিল, কিন্তু ডেভিড অনুভব করলো যে এই বাংকারে হয়তো কিছু একটা লুকানো আছে। এদিকে ডেভিডের স্ত্রী ঘুমাতে চাইলো, কিন্তু ডেভিড তাকে থামিয়ে দিল। সে চায়নি এই সময় কেউ একা থাকুক। বাংকারের ভেতরে দাঁড়িয়ে থাকা সৈনিকটি সবার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। সে যতটা সহজ সরল দেখানোর চেষ্টা করছিল ততটাও ছিল না। সে সাথে সাথে বুঝতে পারলো যে সবাই তাকে হুমকি হিসেবে দেখছে। এক মুহূর্ত দেরি না করে সে সবার দিকে তার বন্দুক তাক করলো। ডেভিডকে বলল এখন চুপচাপ ছুরিটা টেবিলে রেখে দাও, বুঝেছো? তাই অনিশ্চয়তা সত্ত্বেও ডেভিড সেটা নামিয়ে রাখতে হলো। এখন যেহেতু ব্যাপারটা আর গোপন রাখা সম্ভব ছিল না, ডেভিডের বন্ধু ধীরে ধীরে সত্যিটা প্রকাশ করলো এবং বলল যে এই লোকটি কোনো সাধারণ মানুষ নয়, বরং একজন কমান্ডো সৈনিক যে বিপদ আজ করতে পেরেই চুপচাপ পালিয়ে এসেছে। সে তাদের বাংকারে ছুটে এসেছিল। সে অসহায় ও আহত হওয়ার ভান করে আশ্রয় চেয়েছিল, কিন্তু সত্যিটা ছিল যে তারা প্রথম থেকেই তার কথায় সন্দেহ করেছিল। এজন্যই তারা দরজা খুলতে রাজি হয়নি, কিন্তু তার স্ত্রী তার জন্য দুঃখ করেছিল। অবশেষে তার জেদের কারণেই দরজাটা খোলা হয়েছিল, কিন্তু লোকটি ভেতরে ঢোকা মাত্র সবকিছু পাল্টে গেল। সে তার অসহায়তার ভান ছেড়ে ফেললো। সে তাদের দুজনের দিকে বন্দুক তাক করে বাংকারটি নিয়ন্ত্রণ নিয়ে নিল। তারপর থেকে সে এবং তার স্বামী তার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করতে পারলো না। এই সত্য শুনে সবাই হতবাক হয়ে গেল। এখন সবাই বুঝতে পারলো ডেভিড ও তার পরিবার যখন বাইরে সাহায্যের জন্য চিৎকার করেছিল তখন দরজাটা এতক্ষণ বন্ধ কেন ছিল। আসলে এই সৈনিক কাউকে ভেতরে ঢুকতে দিতে চাইছিল না। তারা কিছু করার আগেই একটা ভয়ঙ্কর সাপের মতো দানব হঠাৎ ভেন্টিলেশনের মধ্য দিয়ে তাদের রুমে প্রবেশ করে এবং সঙ্গে সঙ্গে সবাইকে আক্রমণ করে। ক্রেসারটি ডেভিডের বন্ধুর স্ত্রীর উপর আক্রমণ করে। সে ক্ষতিগ্রস্ত হয়। ডেভিডের বন্ধু তার উপর ঝাঁপিয়ে পড়ে। সে কোনো মতে দানবটিকে কাবু করতে সক্ষম হয়। এই বিচরণকার সুযোগ নিয়ে ডেভিড সঙ্গে সঙ্গে সৈনিকটির বন্দুক ছিনিয়ে নেয়। সে দানবটির দিকে একের পর এক গুলি ছুটতে লাগলো, কিন্তু দুর্ভাগ্যবশত দানবটি ছিল খুব দ্রুতগামী। তাকে থামানো অসম্ভব ছিল। যখন সে ডেভিডের উপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল ঠিক তখনই তার স্ত্রী সেই ঘটনাস্থলে ছিল। দানবটিকে দুটুকরো করে ফেললো। এই সুযোগে ডেভিড তৎক্ষণাৎ সৈনিকটিকে ধরে ফেললো। ডেভিডের বন্ধুর স্ত্রী সঙ্গীতের অবস্থা দানবটি কামড়ে পর ক্রমশ খারাপ হচ্ছিল। সকলের ভয় ছিল যে সময় মতো চিকিৎসা না পেলে তাকে বাঁচানো অসম্ভব হয়ে পড়বে। চিকিৎসার জন্য তাদেরকে সুরক্ষা স্থানে যেতে হবে। ডেভিড যখন ক্যামেরা বাইরের দিকে তাকালো তখন সে আতঙ্কিত হয়ে পড়লো। সে আতঙ্কিত হয়ে পড়েছিল কারণ দানবেরা চারিপাশে ওত পেতে ছিল। এখন সবাই বুঝতে পারলো যে তাদের পালানোটা প্রায় অসম্ভব। সূর্যগ্রহণ শেষ হতে বেশ কয়েক ঘন্টা বাকি ছিল এবং এতক্ষণ এখানে থাকাটা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছিল। এই উদ্বেগের মধ্যে সৈনিকটি তাকে বলল যে পাহাড়ের কাছে একটি গাড়ি লুকানো রয়েছে। তাদের পরিকল্পনা ছিল যে যদি তারা কোনো মতে সে গাড়িটির কাছে পৌঁছাতে পারে তবে তারা সরাসরি ড্রিলিং সাইটে চলে যেতে পারবে। সেখানে চিকিৎসা সাহায্য পাওয়া যাবে এবং একটি শক্তিশালী সামরিক আশ্রয় কেন্দ্র রয়েছে। আর যদি আমি তোমাদের সাথে চাই তাহলে সবাইকে সেখানে থাকার অনুমতি দিতে পারবো। এখন ডেভিডের অন্য কোনো উপায় না থাকায় তাকে তার প্রস্তাবে রাজি হতে হয়। তাই সবাই সাথে সাথে রওনা হওয়ার প্রস্তুতি নিতে শুরু করলো। ডেভিডের বন্ধু তার লুকানো অস্ত্রগুলো বের করে সবার হাতে তুলে দিল। যাওয়ার আগে সে ডেভিডকে এক পাত্র লবণ দিয়ে বলল এটা পরে কাজে লাগবে। এখন বেরোনোর জন্য তাদের দৈত্যদের মনোযোগ অন্যদিকে সরাতে হবে। তাই ডেভিড সামনের প্রধান ফটকটা খুললো এবং পেছনের একটি পথ দিয়ে পালিয়ে গেল। তাদের লক্ষ্য ছিল সেই উপত্যকায় পৌঁছানোর এবং সেই সৈনিকের গাড়ির কাছে পৌঁছানো। রাতটা আতঙ্কে ভরেছিল। রাস্তা ধরে আরেকটু এগোতেই তারা রাস্তার পাশে মূর্তির মতো দাঁড়িয়ে থাকা একটি অদ্ভুত দৈত্য দেখতে পেল। টিমের প্রেমিকার কাছে দৈত্যটা এক
এক অদ্ভুত মনে হলো। সবার সতর্কবার্তা সত্ত্বেও সে সোজা এগিয়ে গিয়ে সেটার কাছে দাঁড়ালো, কিন্তু সে জানতো না যে দৈত্যটা তখনও জীবিত ছিল। যেই মাত্র সে তার হাত বাড়ালো, পরের মুহূর্তেই দৈত্যটার সুরগুলো বেরিয়ে এসে মাটি ছিঁড়ে তাকে চারিদিক থেকে জড়িয়ে ধরলো। ভাগ্যক্রমে ডেভিড কোনো মতে নিজের জীবন বাঁচাতে সক্ষম হলো। তাদের হাঁটা শেষ হতে হতে সকাল হয়ে গিয়েছিল, কিন্তু তারা তখনও উপত্যকাটি খুঁজে পায়নি। তাদের চারিপাশে ছিল দানবের শিকারে পরিণত হওয়া এক সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত শহর। কিন্তু তাদের সৌভাগ্যবশত আরও একটি এগোতেই তারা গাড়িটা দেখতে পেল। সবাই তাড়াতাড়ি ভেতরে ঢুকে পড়লো, কিন্তু তাদের গাড়িটা চলতে শুরু করার আগেই হঠাৎ দূরের এক পাহাড় থেকে একদল দানব তাদের দিকে তেড়ে আসতে শুরু করলো। এদিকে ডেভিডের বন্ধুর স্ত্রীর অবস্থা আরো খারাপ হচ্ছিল। সে নিশ্চিত ছিল যে তার পালানো এখন আর সম্ভব নয়, তাই সে হঠাৎ তার স্বামীর হাতটা ছিনিয়ে নিয়ে গাড়ি থেকে লাফিয়ে পড়লো, কারণ সে এক রাক্ষসে রূপান্তরিত হতে যাচ্ছিল। তাই সে নিজেকে ধ্বংস করতে চাইছিল যাতে অন্যরা রক্ষা পায়। তার স্বামী তাকে থামাতে প্রাণপণ চেষ্টা করলো, কিন্তু সে নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। রাক্ষসেরা তার কাছে চলে এসেছিল। সে ধীরে ধীরে সেই দানবগুলোর দিকে এগিয়ে শুরু করলো। সবাই অসহায়ভাবে দেখছিল, কিন্তু তার আত্মত্যাগের কারণে বাকিরা সবাই পালানোর সুযোগ পেল। মুহূর্তের মধ্যে সমস্ত দানব তার উপর ঝাঁপিয়ে পড়লো এবং এক নিমিষে সেই দানবগুলো তাকে খেয়ে ফেললো। চোখের সামনে এই ভয়াবহ দৃশ্য দেখে সবাই পুরোপুরি ভেঙে পড়লো, কিন্তু সেখানে থাকা মানে ছিল মৃত্যুকে আমন্ত্রণ জানানো। তাই তারা সবাই কোনো মতে পালাতে সক্ষম হলো এবং সোজা সামরিক ঘাটির দিকে রওনা দিল। কিন্তু গেটের কাছে পৌঁছাতেই সবার পদক্ষেপ থেমে গেল। ঘাটির বিশাল দরজাটা আগেই ভাঙা ছিল। সৈনিকটি বারবার তার সঙ্গীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পেল না। মনে হচ্ছিল যেন ভেতরে পুরো পৃথিবীটা ভেঙে গিয়েছে। সবাই নিজেদের অস্ত্র তুলে নিয়ে ধীরে ধীরে ঘাটিতে প্রবেশ করতে শুরু করলো। প্রবেশ করা মাত্রই তারা কোথাও কোনো মানুষের চিহ্নই দেখতে পেল না। তারা বুঝতে পারলো যে এখানেও সেই একই বর্বরতা ঘটেছে। এখানে কেউ জীবিত নেই। এটা স্পষ্ট ছিল যে দানবগুলো ঘাটির সবাইকে আগেই মেরে ফেলেছে। এদিকে ডেভিডের বন্ধুর স্বাস্থ্যেরও অবনতি হতে শুরু করলো, কারণ দানবের সাথে ধস্তাধস্তির সময় সেও আহত হয়েছিল। তাই সবাই আলাদা আলাদা পথে যাওয়ার সিদ্ধান্ত নিল। লরা বাচ্চাদের আর ডেভিডের বন্ধুকে নিয়ে মেডিকেল রুমে যাবে, আর ডেভিড ও সৈনিকটি পাওয়ার সিস্টেম পুনরায় চালু করার জন্য কন্ট্রোল রুমের দিকে রওনা দিল। সেখানে পৌঁছে সৈনিকটি ডেভিডকে বলল যে পথ দিয়ে বিশাল গর্তটা থেকে দানবগুলো বেরিয়ে আসছিল সেটা আসলেই সেই একই গর্ত যা খোলা হয়েছিল 15 বছর আগে। সে বলল যে বছর পর বছর ধরে সরকার ওই গভীর গর্তটা বন্ধ করার চেষ্টা করে আসছিল। তারা বিশ্বাস করত যে লবণ এই দানবগুলোকে থামাতে পারবে, তাই এর মধ্যে লক্ষ লক্ষ টন লবণ রাখা হয়েছিল। কিন্তু সমস্যাটা ছিল যে গর্তটা এতটাই গভীর ছিল যে তা কখনোই পুরোপুরি ভরাট করা সম্ভব ছিল না, এবং শেষ পর্যন্ত সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। এই সবকিছু শুনতে শুনতে ডেভিডের মনে কেবল একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যদি এত প্রস্তুতি আর বছরের পর বছর কঠোর পরিশ্রম ওই দানবগুলোকে থামাতে না পারে, তাহলে মানুষের বেঁচে থাকার আর কতটুকু আশা বাকি আছে। কন্ট্রোল রুমে পৌঁছে ডেভিড পাওয়ার সিস্টেমটি ঠিক করলো এবং অল্প সময়ের মধ্যেই পুরো ঘাটিটা পুনরায় চালু হয়ে গেল। কিন্তু ফেরার পথে হঠাৎ অদ্ভুত কিছু একটা সৈনিকের মাথায় এসে পড়লো। দুজনেই যখন উপরে তাকালো, ছাদ থেকে একটা ছিন্ন ভিন্ন লাশ ঝুলছিল। এর মানে হলো দানবগুলো এখনো ঘাটিতে ওত পেতে আছে। তারা দুজনে ভাবলো যদি তারা নিজেদের জীবন বাঁচাতে চায় তাহলে তাদের যে কোনো মূল্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু সমস্যাটা ছিল যে এই ঘাটির সাথে সংযুক্ত অন্য ঘাটিটা অনেক দূরে ছিল। সূর্যগ্রহণও শেষ হতে তখনও 2 ঘন্টা বাকি ছিল, তাই তারা নড়তে পারছিল না। কিন্তু তারপর সৈনিকটি সবাইকে বলল যে তারা নিচের শক্তিশালী স্টোরেজ বাংকারে লুকিয়ে সূর্যগ্রহণ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। কিন্তু সে কন্ট্রোল রুম থেকে বেরোনোর আগেই একটি দৈত্য হঠাৎ সৈনিকটিকে আক্রমণ করলো। ডেভিড সেটির দিকে ক্রমাগত গুলি চালাতে থাকলো, কিন্তু জন্তুটির কোনো প্রভাবই পড়লো না। এটা দেখে সৈনিকটির সাথে সাথে তার বন্দুকের লবণ দিয়ে লোড করলো। গুলিগুলো দৈত্যটার গায়ে লাগার সাথে সাথেই ওটা ঘটনাস্থানে লুটিয়ে পড়লো, কিন্তু গুলির শব্দ আরো দৈত্যদের তাদের দিকে এগিয়ে আসতে উৎসাহিত করলো। ওই দানবগুলোকে তার দিকে এগিয়ে আসতে দেখে সে তৎক্ষণাৎ সবাইকে একা ফেলে রেখে সোজা স্টোরেজ রুমে দৌড় দিল এবং দরজাটা বন্ধ করে দিল। ডেভিড তাকে দরজা খোলার জন্য চিৎকার করতে লাগলো, কিন্তু সে শুনলো না, কারণ সৈনিকটি ইতোমধ্যে সংক্রমিত হয়ে গিয়েছিল এবং একটি ভয়ঙ্কর দানবে রূপান্তরিত হওয়ার অপেক্ষা ছিল। এদিকে ডেভিডও কোনো রকমে তার পরিবারকে নিয়ে ম্যাশিং রুমে লুকিয়ে পড়লো। সেখানে সে একটি পাইপ ব্যবস্থার লক্ষ্য করলো, যেখান থেকে অনবরত লবণ ঝরে পড়ছিল। লবণ পড়তে দেখে বুঝতে পারলো যে লবণাক্ত জলের সরবরাহ নিশ্চিতভাবেই বন্ধ হয়েছিল। পুরো প্রতিরক্ষা ব্যবস্থাটি অকার্যকর ছিল এবং সমস্ত ভয়ঙ্কর দানবগুলো গর্ত থেকে বেরিয়ে এলো। এখন ডেভিডের কাছে কেবল একটি উপায় বাকি ছিল। এই ভয়ঙ্কর পশুগুলোকে থামাতে সেই সিস্টেমটি পুনরায় চালু করতে হবে এবং লবণের সরবরাহ পুনরুদ্ধার করতে তৎক্ষণাৎ একটি কন্ট্রোল রুমের দিকে রওনা দিল। সে যেই মাত্র বেরিয়ে গেল, দানবগুলো হঠাৎ ম্যাশিং রুমের দরজা ভেঙে ফেললো। এখন
পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না। সবাই উল্টো দিকে দৌড়ালো। এদিকে ডেভিড শুরু ও অন্ধকার পাইপগুলোর মধ্যে দিয়ে হামাগুড়ি দিতে শুরু করলো। কোনো মতে সে কন্ট্রোল রুমে পৌঁছালো। সেখানে এক ভয়ঙ্কর জন্তু ইতিমধ্যেই একজন মানুষকে ছিঁড়ে খাচ্ছিল। ধীরে ধীরে সে অবশেষে সিস্টেমটি চালু করলো। সিস্টেমটি চালু হওয়ার সাথে সাথেই নোনা জল আবার পুরো সিস্টেমটা ভরে ফেলতে শুরু করলো। সে দ্রুত পালানোর চেষ্টা করলো, কিন্তু জন্তুটা তাকে দেখে ফেললো। ডেভিড যখন পাইপগুলো পার হচ্ছিল হঠাৎ জন্তুটা তাকে ধরে ফেললো, কিন্তু ভাগ্যক্রমে তার কাছে নোনা জল ছিল। যেই মাত্র সে তার উপর নোনা জল ছুঁড়ে মারলো, জন্তুটা পুরো ছাই হয়ে গেল। সে দ্রুত ম্যাশিং রুমে ফিরে এলো, কিন্তু তার পরিবার সেখানে ছিল না। ম্যাশিং রুম জুড়ে ধ্বংসযজ্ঞ দেখে সে বুঝতে পারলো যে এক নতুন বিপদ শুরু হয়েছে। অন্যদিকে সবাই দৌড়াচ্ছিল। জন্তুদের দ্বারা আটকা পড়ে জন্তুরা চারিদিক থেকে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। ভাগ্যক্রমে ডেভিড সিস্টেমটি চালু করার উপায় দেখতে পেল। সে সাথে সাথে সিস্টেমটি চালু করলো এবং সবাইকে বলল, গুলি করো না, গুলি চালানো বন্ধ করো। কিন্তু সমস্যাটা ছিল যে মূল সুইচটা ঠিক সেখানেই ছিল যেখানে বেশিরভাগ দানব দাঁড়িয়ে ছিল। একথা শুনে ডেভিডের বন্ধু কিছু না ভেবেই একটি কুড়াল তুলে নিল এবং একটার পর একটা দানবকে মারতে শুরু করলো। কিন্তু সে বেশিক্ষণ টিকতে পারলো না। তারা তাকে চারিদিক থেকে ঘিরে ফেললো। নিজের জীবন বিপন্ন করার আগেই সে সঙ্গে সঙ্গে লিভারটা নামিয়ে দিল। লিভারটা বা সুইচটা নামানোর সাথে সাথেই পুরো ঘাটি জুড়ে নোনা জল পড়তে শুরু করলো। জল যখনই সেই ভয়ঙ্কর দানবগুলোর উপর পড়লো, তারা যন্ত্রণায় ছটফট করতে লাগলো এবং পুরোপুরি ঝলসে গেল। দানবগুলোকে চোখের সামনে ভেঙে পড়তে দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস পেল। কিন্তু দুর্ভাগ্যবশত সমস্ত নোনা জল ধীরে ধীরে বেড়ে যেতে শুরু করলো। হঠাৎ প্রচন্ড কম্পনে পুরো ভূমি কেঁপে উঠলো। সূর্যগ্রহণ শেষ হওয়ার সাথে সাথেই দানবগুলো পেছনে হাঁটতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই তারা সেই গভীর গর্তের দিকে দৌড়াতে শুরু করলো যেখান থেকে তারা বেরিয়ে এসেছিল। সামনের দিকে থাকা সবাই যখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই এক নতুন ব্যাপার দেখা গেল। সৈনিকটি ফিরে এসেছিল। এখন পুরোপুরি সংক্রমিত হয়ে সে যে কোনো মুহূর্তে এক ভয়ঙ্কর দানবে রূপান্তরিত হতে পারত। সে জানতো তার মৃত্যু খুব কাছে, তাই নিজের মরার আগে সে সবাইকে সাথে নিয়ে যেতে চায়। হঠাৎ সে টিমকে গুলি করলো যাতে সে প্রথমে সবাইকে মেরে ফেলতে পারে। ডেভিড ঘটনাস্থলে এসে তাকে সেখানে মেরে ফেললো। সবাই ভাবলো হয়তো বিপদ কেটে গেছে, কিন্তু পরের মুহূর্তেই ভয়ঙ্কর দাঁতওয়ালা এক বিশাল দানব মাটির ছিঁড়ে বেরিয়ে এলো। সে ছিল সব দানবের জনক, বিশাল বড়। তার শরীর অন্য দানবের চেয়ে অনেক গুণ বড় ছিল। সেখানে আসার সাথে সাথে সে শুয়ে থাকা সৈনিকটিকে জীবন্ত গিলে ফেললো। সবাই নিজেদের জীবন বাঁচাতে সরাসরি একটি নিয়ন্ত্রণ কক্ষে দৌড়ে গেল, লুকিয়ে পড়লো। তারা দ্রুত লবণ এবং রাসায়নিক মেশাতে শুরু করলো। ইতিমধ্যে বিশাল দানবটি ঘরের দরজা ভেঙে সেখানে প্রবেশ করলো। যেই মাত্র দানবটি ঘরে প্রবেশ করলো, ডেভিড তার সর্বশক্তি দিয়ে সেটার দিকে লবণের বোমাটি ছুঁড়ে মারলো। পর মুহূর্তে একটি প্রচন্ড বিস্ফোরণ ঘটলো। দৈত্যটার দেহ সেখানে পুড়ে ছাই হয়ে গেল। অবশেষে এই ভয়ঙ্কর যুদ্ধ চিরতরে শেষ হলো। তার পুরো পরিবার অক্ষত অবস্থা বেঁচে গিয়েছিল। যখন তারা ঘাটি ছেড়ে চলে গেল, আকাশ পরিষ্কার হয়ে গিয়েছিল। দানবগুলো পুরোপুরি উধাও হয়ে গেছিল। কিন্তু এবার পৃথিবীটা আগের মতো ছিল না। গোটা শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তবে যে কয়জন মানুষ বেঁচে ছিল তারা আবারও পৃথিবীটিকে নতুন করে সাজাতে পারবে। তো মুভিটি এখানে শেষ হয় বন্ধুরা। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে। আর এমন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।